আচমকাই খবর এলো মামা বাবুর নাকি শরীর খারাপ। চায়ের কাপ টেবিলে ফেলে দিয়ে কোনো মতে বাস ধরে সোজা গ্রামের পথে রওনা দিলাম। বাস যখন মামা বাবুর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে তখন বেলা অনেকটাই গড়িয়েছে। গোটা সাতিমপুরে ওই একটাই দোতলা কাঠের বাড়ি, সেটা হলো আমার মামা বাবু উপেন্দ্র নারায়ণ বাগচির। সিঁড়ি দিয়ে উঠে মামা বাবুর দরজার সামনে গিয়ে ধাক্কা দিলুম। দরজা খোলা ছিল। ঢুকেই দেখলুম একটা চেয়ারে বসে আছেন তিনি। আমি সত্বরে এগিয়ে গেলাম। এ কি, শুনেছি মামা বাবু আপনার নাকি শরীর খারাপ। মামা বাবু এক বিন্দু চোখ না খুলে নম্র ও ভদ্র গলায় বললেন, আরে বরীন্দ্রনাথ, শান্ত হয়ে বসো। মনে হলো মামা বাবু এক চুলো বিচলিত নন। আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার কোনো অসুখ হয়েছে, কিন্তু মাইমা যে আমাকে অমন করে বললেন। মামা বাবু বেদম হাসলেন। শ্বশুকের কথায় তুই ছুটে এলি? ওর সব কিছুতেই বাড়িয়ে বাড়িয়ে বলাটা অভ্যাস। সে কি এতদিনে বুঝতে পারিসনি? মামা বাবু চেয়ারে বসেই থাকলেন। তাহলে সত্যিই কিছু হয়নি? না না বলছি তো, তুই খাওয়া দাওয়া করে নে, এত রাতে এসেছিস। মামা বাবু এরপর আর কোনো কথাই বললেন না। আমি শোকেশের পাশে খিড়কিটা খুলে নিচে দেখলাম রামু গ্যারেজের সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে। এখানে মামা মাইমার দেখাশভাল করার মতো এক রামুই আছে। নিজের ছেলেপুলে বলতে ওনাদের আর কেউ নেই। যাই একবার মাইমার সাথে দেখা করে আসি। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রামুকে দেখতে পাই। রামু কর্নিক হাতে দাঁড়িয়ে আছে। আরে দাদা বাবু যে, আপনি কখন এলেন? এই তো একটু আগেই। তুই এখানে এইভাবে দাঁড়িয়ে কি করছিস? রামু দাঁত বের করে বলল, ও কিছু নাই দাদা বাবু, ওই গ্যারেজের দেওয়ালখানা একটু ভেঙে গিয়েছিল, ওটা একটু সারছিলাম। ও বুঝলাম। হঠাৎ রামুর অভিব্যক্তিতে স্পষ্ট ফুটে ওঠে একটা ভয়ের ছাপ। কি হয়েছে? এখান থেকে দেখছি ঘরের দরজার পাট সব বন্ধ, কেমন এক ঘুমট ভাব বাড়িতে। বলছি দাদাবাবু, বলছি, সব বলছি, আপনি একবারটা এদিকে আসেন না। রামুর জোড়াজড়িতে আর না পেরে বললাম, আচ্ছা চল। এরপর আমরা দুজন সোজা বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রামু ইতস্ত বোধ করছিল। রামুকে আশ্বাস দিয়ে বললুম, অত ঢোক গিলছিস কেন? যা হয়েছে খুলে বল দেখি। রামু মাথা নিচে করে বলল, আপনি আপনি এখনই বাড়ি থেকে চলে যান দাদাবাবু, এখানে থাকলে কিন্তু আপনার বিপদ হবে। এইসব কি বলছিস রামু? আমি আমি ঠিক বলছি। ওই বড় দাদা বাবুকে ভূতে পেয়েছে। কেন, গিন্নিমা আপনাকে ফোন করে কিছু বলেনি? মামা বাবুকে ভূতে পেয়েছে? রাত বিরাতে আফিমের নেশা করছিস নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সেই যে ভোরবেলা হাঁটতে গিয়ে বড় দাদাবাবু মাথা ঘুরে পড়লো, তারপর থেকে সে যে বাড়ি ফিরলো, কি সব আবল তাবল বকতে থাকেন। এর মধ্যে তো একদিন আমার গায়ে হাত তুলেছেন। শুধু কি আমায়, দাদাবাবু গিন্নিমার দিকেও তেড়ে তেড়ে যান। সে কি, এইসব কথা আমায় আগে কেউ বলেনি তো। ডাক্তারবাবু এসেছিলেন? ডাক্তারবাবু এসে সেরকম কিছুই বলতে পারেনি বাবু, খালি বললেন যে অবস্থা সেরকম একটা ভালো নয়, তাই তো আপনাকে গিন্নিমা খবর দিলেন। কিন্তু আমি তো মামা বাবুকে দেখলাম দিব্যি সুস্থ আছেন। ও কি আর আপনি এখন দেখে বুঝতে পারবেন বাবু? রাত বিরাতে যখন তখন ভয়ের কাণ্ড ঘটছে। দেখুন না দেখুন, কালকে রাতে সে কি সিল চিৎকার, এসে সে সিঁড়িতে এক কঙ্কালের খুলি আর হাড়গোড় কোথা থেকে এনে জড়ো করে রেখেছেন। ওই যে দেখুন না, এখনো রাখা আছে টেরাজের ওপরে। দেখলাম একটা কঙ্কালের মাথার খুলি আর হাড়গুলো রাখা সেখানে। কপালের হাতছা চিরো খাওয়া দেখে কেমন গা গুলিয়ে উঠল। ইস, এসব কি? মাইমা কোথায়? ও বাবা, তিনি তো কখন ঘুমিয়ে পড়েছেন। অসুস্থ শরীরে তিনি আর পারেন নাকি? ঘুমিয়ে পড়েছেন? না না, আমাকে এখনই মাইমার কাছে যেতে হবে, তার সাথে দেখা করতে হবে। মাইমা, মাইমা! আমি দৌড়ে মাইমার ঘরের দিকে গেলাম। ঘরের দরজা খুলতেই দেখলুম মাইমা বিছানায় ঘুমাচ্ছেন। মাইমা চোখ খুলল না, অঙ্গানির মতো শব্দ করে বলল, এসেছিস রবীন্দ্র, এসেছিস? বস, খেয়ে নে। মাইমার গলাটা কেমন যেন শোনাচ্ছে।
গিন্নিমাকে অযথা ডাকাডাকি করে লাভ নেই বাবু, অনেকক্ষণ হলো গিন্নিমা ঘুমের বড়ি খেয়ে ঘুমোক দিয়েছেন। এখনই মাইমাকে ঘুমাতে হলো? কি করবেন বাবু, গিন্নিমাও যে শরীরটা ভালো নেই। আচ্ছা রামু, মামা বাবুকে কোন ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার ডাক্তার কি আর এই রোগ সারাতে পারবেন বাবু? যতক্ষণ না বড় দাদা বাবুর শরীর থেকে ওই ভূত বের হচ্ছে ততক্ষণ কারো রক্ষা নেই। ওহ, তখন থেকে ভূত 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 কি শুরু করেছিস বলতো? এইসব আমরা কেউ বিশ্বাস করি না, তা তুই ভালো করে জানিস যত সব। আমাকে আমার ব্যাগটা আর টর্চ লাইটটা দে দেখি, একটু বেরোবো। আমার ধমক খেয়ে রামু চুপ করে চলে গেল। তারপর তার ব্যাগ আর টর্চ লাইট আমার হাতে দিল। আমি বেরিয়ে পড়লাম। মামা বাবুর জন্য ডাক্তার জোগাড় করে তারপরই ক্ষান্ত হব, কিন্তু এত রাতে গ্রামের আশপাশে কোনো ডাক্তার পাবো কি? এখানে ডাক্তার বলতে তো সেই আত্মব্য চিকিৎসালয়। মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল। হঠাৎ খেয়াল করলাম মানি ব্যাগটা আনতেই ভুলে গেছি। এতটা রাস্তা তো আর হেঁটে যাব না। অজ্ঞাততায় মানি ব্যাগটা আনতে আবার মামা বাবুর বাড়িতে গেলুম। মনে হচ্ছে মানি ব্যাগটা মামা বাবুর ঘরেই ফেলে এসেছি। সিঁড়ি দিয়ে উঠতেই দেখলুম মামা বাবুর ঘরের দরজা অল্প খোলা, সেখান থেকে মৃদু আলোর ছিটকে বাইরের সিঁড়িতে পড়ছে আর একটু অদ্ভুত শব্দ। কি ব্যাপার, মামা বাবুর নাক ডাকার আওয়াজ তো এরকম হতে পারে না। এগিয়ে গেলুম, দরজার ফাঁক দিয়ে দেখতেই সারা শরীর একেবারে শিহরণ লেগে গেল। এইসব কি দেখছি আমি? রামু মামা বাবুর ঘাড়ে এত বড় বড় চক্কর দাঁত বসিয়ে রক্ত চুষে খাচ্ছে। ওর চোখ দুটো বড় বড়, যেন ঠিক করে বাইরে বেরিয়ে আসছে। শরীরের কোনায় পুরো সারা শরীর যেন কাপড়ের মতো উঠছে নামছে। চুলগুলো খুবই ভয়ঙ্কর, বিশ্বাস হলো না নিজের চোখকে। তরতর করে বাড়ির জানালার দিকে বেরোতে আধা রাতের শূন্যতা যেন আমাকে গ্রাস করলো। গ্যারেজের দিক থেকে একটা ঠস ঠস শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন ওখানে মাটি কোপাচ্ছে। আমি ছুটে গেলাম, যদি কাউকে পাওয়া যায়। জীবনেও ভূতপ্রেত বিশ্বাস করিনি, কিন্তু মাথায় কাজ করলো না। বড় মাইমাকে ডেকেও এখন লাভ হবে না। আমি বরং আশপাশের গ্রামবাসীকে ডেকে আনি। দেখলুম মাটির ভেতরে দৃশ্য নিক্ষেপ করতেই দেখলুম এক কফিনে কোনায় অংশ বেরিয়ে আছে। এই বাড়িতে কফিন? কৌতূহল হয়ে ওটার ওপরে হাত বাড়ুলুম। ঠিক তখনই আমার গা কে যেন হাত রাখলো। কি করছোটা কি? ওতে ভুলেও হাত দিও না। পেছন ফেরতই একজন দীর্ঘশ্বাস বয়স্ক লোক, সাদা কষানের মতো চুল, দাঁড়িয়ে গোপে পাক ধরেছে। কে আপনি? আমায় তুমি চিনবে না, তবে তোমার মামাকে আমি চিনি। ওনার ঘোর বিপদ। বিপদ? কিন্তু আপনি কি করে জানলেন? আহা, এখন সেই সব আলোচনা করার সময় নয়। এই কফিন কার তুমি জানো? আর কফিন এটা? জনাতন সাহেবের কফিন। এই বাড়িতে ওনার তৈরি করা লোকটা আতপে এক শয়তান ছিল। ওর পেশা ছিল মানুষ গড়া। কত লোককে গ্যারেজ করে গুম করে দিয়েছে, তার হতাশ নেই। বিষম নামে এক লোকের হাতে হয়, তারপর বহু হাত বদলে তোমার মামার কাছে এসে পড়ে ওই বাড়ি। এই সব শোনার পরেও কিন্তু এই বাড়ির পরিচালক রামু যে বলেছিল আমার মামাকে নাকি ভূতে ধরেছে। না, তোমার মামাকে নয়, তুমি বাসু সাহেবের আত্মার ভর করেছে তোমাদের ওই বাড়ির পরিচালক রামুর ওপর। আমার মনে হয় রামুই একদিন মাটি খুঁড়ে কফিনটা খুলে সবার গোড় কঙ্কাল বের করেছিল। তারপর থেকে এইসবের সূত্রপাত। ওই চলছে তোমার মামা আর মাইমাকে মেরে ওই বাড়ির নিজের অস্তিত্ব কায়েম করতে। তাহলে আমার মামা মাইমা আর গ্রামকে শয়তানের আত্মার হাত থেকে বাঁচাতে কোনো উপায় কি আছে? উপায় একটা আছে। ওই আত্মাকে বন্দি করতে হবে। করতে পারবে এটা? এটা তো সহজ কাজ নয়। না, আমি পারবো আমি তখন তাড়াহুড়ো করে এদিক ওদিক তাকিয়ে দেখলাম। আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন সাহায্য করতে? হঠাৎ করে কারোর কোনো সাড়া শব্দ পেলুম না। পাশে তাকাতেই দেখলুম পাশের লোকটাও যেন কোথায় চলে গেল। সেই লোকটার কোনো অস্তিত্ব নেই। আপনি এইখানে কি করছেন দাদা বাবু?
আমি আর চোখে পেছনের দিকে তাকাতেই দেখলুম রামুকে। ওর চলক দাঁত কোষ বেরিয়ে লাল লাল ঝরঝরে করছে তখনও, আর সেই হাঁপানির শব্দে যেন কোনো জ্বলন্ত গর্জন করছে। এখন আমি কি করব? কোথায় যাব? দাদা বাবু, আমায় একটু রক্ত দিতে পারবেন? আমি রক্ত খাবো। আমার সারা শরীর কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে অবশ হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে রামুর হাতে আমার ঘাড়ের দিকে আক্রমণে এগিয়ে আসছে। আমায় ছেড়ে দে আমায়। রামু যেন কি বিড়বিড় করে বলল। হঠাৎ করে আমার পেছনে কে যেন দাঁড়ালো, কে যেন আমাকে সরিয়ে দিয়ে সরে দাঁড়ালো, আর রামুর ওই দেহ ছিটকে পড়লো কফিনের পাশে। মাটি আমরা ছটপট করতে শুরু করলো রামু। আমি পাশে খেয়াল করলাম সেই স্থানীয় লোকটা দাঁড়িয়ে আছে। এই কি, আপনি এতক্ষণ কোথায় চলে গিয়েছিলেন? এখানেই তো ছিলাম, দেখতে পাওনি? রামুর শরীরটা যেন আরো ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। লোকটা কি যেন বিড়বিড় করতে শুরু করলো। সাথে সাথে এক ঝাঁকুনি দিয়ে রামুর শরীর থেকে কি যেন বেরিয়ে গেল, আর ঠিক তারপরই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ল রামু। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, শোনো, আমি চলে গেলে কফিন ভালো করে মাটি চাপা দিয়ে দেবে। আপাতত এই বাড়ির সকলের জন্য নিরাপদ, কিন্তু স্মরণে রেখো, এই কফিন যেন কখনো আর খোলা না হয়, তবে আবার বিপদের মুখোমুখি হতে হবে তোমাদের। কথাগুলো বলে লোকটা চলে যাচ্ছিল। এই যে শুনছেন, আপনার পরিচয় যে জানা হলো না। লোকটা নিলিপ্ত চোখে বরীন্দ্রনাথের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর বলল, আমি ঋষভ, মনে পড়লো নামটা? সাথে সাথে লোকটা গায়েব হয়ে গেল। মনে পড়লো সেই ঋষভই তো ও সাহেবকে মেরেছিল শুনেছিলাম। তারপরে লোকটা অন্ধকারে কোথায় যেন মিশে গেল।